এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। আপনি কি আমার বয়ফ্রেন্ড হতে পারবেন? আপনি কে? আর আমি কেন আপনার বয়ফ্রেন্ড হতে যাব? চিন্তা করবেন না, এর জন্য আমি আপনাকে $5,000 দেব। শুধু 1 মাসের জন্য অভিনয় করলেই হয়ে যাবে। দেখুন, আপনার মনে হয়। আচ্ছা, $10,000 দিব। এবার তো রাজি হয়ে যান। আকাশ আরও কিছু বলতে যাবে, তখনই ইরা আকাশের হাত ধরে রাখে। আচমকা কোনো মেয়ে সামনে থেকে এসব কিছু বলবে, তা একটু অবাকই হওয়ার কথা। মেয়েটির দিকে লক্ষ্য করতে থাকে। রূপে কোনো কমতি নেই মেয়েটির মধ্যে, তারপরও এরকম কথা বলে আকাশ রীতিমতো অবাক হয়। আচ্ছা শুনুন, এটা আমার কার্ড। এই ঠিকানায় কাল চলে আসবেন, আমি তখন আপনাকে সব কিছু বুঝিয়ে দিব। এই বলে ইরা চলে যায়। আকাশও মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই স্যার, আপনি এখানে? আমি আপনাকে পুরো রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে বলো আমাকে। আপনাকে কাল একবার দেশের বাইরে যেতে হবে। হঠাৎ বাহিরে কেন? একটা ছোট কোম্পানি আপনাকে ডেকেছে ওনাদের অফিসে। ওনারা অনেকবার জিজ্ঞাসা করেছে আপনি যেন অবশ্যই যান। আপনাকে নেওয়ার জন্য ওই কোম্পানির মালিক নিজে এসে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, ওনাদের জানিয়ে দাও। ওকে স্যার, আপনি এখন বাসায় যাবেন নাকি অফিসে? আপাতত বাসায় যাব। আমি গাড়ি বের করতে বলতেছি। বের হয়ে চলে আসে বাসায়। এসে আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। আচ্ছা, মেয়েটি চায় কি আমি ওর বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করি? কিন্তু এতে মেয়েটির কি লাভ? এমনটা তো নয়, এর ভিতরে অন্য কিছু লুকিয়ে আছে। আচ্ছা, আগে কল দিয়ে দেখি। কিন্তু আমি তো কাল দেশের বাইরে যাব, তাও বিকালের দিকে। তাহলে মেয়েটিকে আমি সকালে আসতে বলি, তারপর পুরো ডিটেলস জেনে নিব। যেই ভাবা সেই কাজ। কল দিয়ে ইরাকে সকালে আসতে বলে। ইরাও রাজি হয়ে যায়। তারপর আকাশ ইরার অফিসে আসে। ভেতরে এসে বসুন। তাহলে বলুন আমাকে কি কি করতে হবে। তার আগে এটা বলি, আপনাকে আমার বয়ফ্রেন্ড করার কারণ কি ছিল, তাহলে অনেকটা জানতে পারবেন। এটা অবশ্যই ভালো হবে। উনি আমার বাবা মা, আর উনি আমার দাদি। আমার দাদির ইচ্ছে আমাকে ওনার বান্ধবীর ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। মানেটা তো বুঝতেই পাচ্ছেন, একমাত্র দাদি বলে কথা। সেই জন্য বাবা মাও আমাকে অনেক প্রেসার দিচ্ছে আমি যেন বিয়েটা করে নেই। কিন্তু ওই ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা নেশা করে। মেয়ে নিয়ে এখন পরিবারকে বলেছিলাম, কিন্তু বাবা মা দাদির মুখের দিকে তাকিয়ে কোনো কিছুই বলতে পারছেন না। তার মানে সব নষ্টের মূলে আপনার দাদি? ঠিক ধরেছেন, দাদিকে আমি ছেলের ব্যাপারে বলেছি। ছেলে এই শহরে টপ ধনীদের মধ্যে 3 নাম্বারে আছে, আমি 10 নাম্বারে। সেই জন্য দাদি চাচ্ছে আমি ওই ছেলেকে বিয়ে করলে আমরা ওদের কাছাকাছি যেতে পারবো, সাথে ওনার ওয়াদাও পূর্ণ হবে। আজকাল এরকম ওয়াদা করার জন্য অনেক ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। ঠিক ধরেছেন, একটা ছেলে সুন্দর না হলেও, স্মার্ট না হলেও, গরিব হলেও চালিয়ে দেওয়া যায়, কিন্তু চরিত্রহীন হলে সেটা তো মানিয়ে নেওয়া কখনো সম্ভব হয় না, তাই না? বুঝতে পেরেছি। এখন দাদিকে তো বললেও কাজ হবে না। সেই জন্য আমাকে নকল বয়ফ্রেন্ড করে পরিচয় করিয়ে দিবেন? ঠিক ধরেছেন, এতে আমি অনেক সময়ও পাবো। এবার সবটা পরিষ্কার। কিন্তু 1 মাস পরে কি করবেন? বলবো আপনি একটা কাজে গেছেন, সেখান থেকে ফিরবেন, তারপর চাকরি নেবেন, সেই জন্য 2 থেকে 3 বছর পরে বিয়ে করবেন। এরকম একটা গল্প দাদিকে বুঝিয়ে বলতে পারলে ওই ছেলের থেকে মুক্তি পাবো। তা আমাকে কতক্ষণ সময় দিতে হবে? যখন আমি আপনাকে ডাকবো তখন আসলেই হবে। ঠিক আছে। এই নিন $1,000। এই ডলার দিয়ে আগে পোশাক পরিবর্তন করে নেবেন, সাথে একটা বড় লোকি ভাব দেখাবেন। ঠিক আছে, একটা পিক দিয়ে ভালোই হলো। কি রকম ভালো? আমার অভাবটাও দূর হবে, সাথে আপনার কাজও হয়ে যাবে। তা আপনার নামটাই তো জানা হলো না। আমি ইরা চৌধুরী। আর আপনি? পারভেজ হোসেন আকাশ।
কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে হাত তো ধরতে পারবো। যখন প্রয়োজন হবে আমি নিজেই ইশারা করব, তখন ধরলেই হবে। ওকে, তাই হবে। আজ তাহলে চলি আমি। তাহলে কবে থেকে আসবে? 2-3 দিন পরে। নিজেকে আগে প্রস্তুত তো করে নিতে হবে। ঠিক আছে, যাও তাহলে। ওখান থেকে এয়ারপোর্টে আসে। ওখানে একজন লোক আকাশের জন্য অপেক্ষা করছিল। সত্যি স্যার, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আমার মতো একজন গরিবের অফিসে আপনি আসবেন, এটা আমার জন্য সৌভাগ্য। আচ্ছা, বাকি কথা ভিতরে বসে না হয় বলবো। জি স্যার, চলুন। ওরা একটা প্রাইভেট জেটে ওঠে। তারপর বিজনেসের আলাপ ওখানেই করতে থাকে। কয়েক ঘন্টা পরে চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেলে উঠে আপনি তাহলে এখন রেস্ট করুন, আমি কাল নিচে এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। এইদিকে ইরা বাসায় এসে দাদি, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমি তোমার ওই পছন্দ করা ছেলেকে কেন বিয়ে করতে চাই না, এটা তো তুমি জানতে চেয়েছো আমার কাছ থেকে। কি কারণ বল আমাকে। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। সেই জন্য আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না দাদি। এটা কি বললে ইরা? যা শুনেছো ঠিকই বলেছি। তুমি জানো না এই বাসায় আমার কথাই শেষ কথা। হুম, জানি তো, কিন্তু তাই বলে নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না। তা ওই ছেলের বংশ পরিচয় কি? ওহ, তেমন কোনো কিছু নেই। একটা কোম্পানিতে চাকরি করে, পরিবারের বাবা মা কেউ নেই। একটা অনাথ ছেলেকে বিয়ে করবি তুই? অনাথ হয়েছে তো কি হয়েছে, তোমরা ঠিক করা ওই ছেলেটার মতো লম্পট তো আর না। কি তোমার এত বড় সাহস তুমি আমার মুখে মুখে তর্ক করার? রফিক, 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 কোথায় তুই? হ্যাঁ মা, বলো, ডাকছিলে আমাকে? তোর মেয়ে কি বলে এইসব? কি বলেছে ইরা? ও নাকি অন্য কাউকে ভালোবাসে আর ওই ছেলেকে বিয়ে করতে চায়। ইরা, কথাটা কি সত্য? হ্যাঁ আব্বু, কথাটা সত্যি। তুই কি জানিস না তোর দাদি তোর জন্য ছেলে ঠিক করে রেখেছে? কি হয়েছে, আমি এখন যথেষ্ট বড় হয়েছি। নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স আমি অনেক আগেই পার করে এসেছি। দাদির দেওয়া কথা অনুযায়ী আমি নিজের জীবন তো আর নষ্ট করতে পারি না, তাই না? তোর দাদির মনে কষ্ট দেওয়াটা কি ঠিক হবে? বিয়ে না হলে দাদি কষ্ট পাবে, বড় জোর 1 মাস। কিন্তু যদি বিয়ে হয়ে যায় তোকে কি? আমাকে তো মৃত্যু পর্যন্ত কষ্ট করে যেতে হবে। আমি এত কিছু জানি না। আমি তোর বিয়ে আমার পছন্দ করা ছেলের সাথে দেব, এটাই আমার শেষ কথা। কথাটা বলে উনি রুমে চলে যায়। ইরা ওর বাবার দিকে তাকিয়ে আছে। উনিও তেমন কোনো কিছু বলেনি। কিছুক্ষণ পরে ইরা রুমে এসে কান্না করতে থাকে। অন্যদিকে আশিক এসে আকাশকে নিয়ে যায়। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। কেউ নেই। আশিক এরপর পরিচয় করিয়ে দেয়। পরিচয় জেনে সবাই তো হাত মেলানোর জন্য চলে আসে। তারপর বিজনেসের ব্যাপারে কথা বলতে থাকে। আমি তাহলে আপনাকে $10 মিলিয়ন দিব। আশা করি এতে হয়ে যাবে। এতে তো আপনি আমার পুরো কোম্পানির অর্ধেকই নিয়ে নিতে পারবেন। জানি আমি। তারপরেও আপনি আমাকে এত কষ্ট করে এখানে এনেছেন, সেজন্য এইটুকু তো করাই যায়। তাহলে এই নিন আমার তরফ থেকে এখানকার কিছু উপহার, যদিও আপনার কাছে এই উপহারটা সামান্য মাত্র। আমি তাহলে আজকে চলি। স্যার, মাঝে মাঝে আমাদের দিকেও একটু তাকাবেন। কোনো প্রয়োজন পড়লে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব আপনাকে। ধন্যবাদ স্যার। ওখান থেকে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। এদিকে এরা কি করবে ঠিক বুঝতে পারছে না, কেননা আকাশের মোবাইল বন্ধ পাচ্ছে। পরের দিন যখন কল দেয় তখন আকাশ কল রিসিভ করে। কি হয়েছে বলো? এতগুলো কল দিলাম, ফোন কেন বন্ধ ছিল? মোবাইল হারিয়ে গিয়েছিল, নতুন মোবাইল কিনে তারপর সিম উঠিয়ে নিলাম। কাল সকালে সুন্দরভাবে তৈরি হয়ে আমার বাসায় আসবে। হঠাৎ বাসায় কেন? তোকে আসতে বলেছি, সেই জন্যই আসবি। ঠিক আছে, চলে আসবো। আরে হ্যাঁ, অবশ্যই সুন্দর স্মার্ট প্যান্ট আর কোট পরে আসবি। ঠিক আছে, তাই করব। মনে থাকে যেন। পরের দিন সকালে আকাশ যখন ইরার বাসায় আসে তখন ওখানে আরো কিছু লোক উপস্থিত ছিল সবার সামনে। তুমি আমাকে এত তাড়াতাড়ি ডেকেছো, কিছু কি হয়েছে?
আমার পাশে এসে বসো। ইরার পাশে বসে পড়ে। এতে বাকিরা তো অবাক হয়। ইরার দাদি তো রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা। ইরা, কে এই ছেলে? ওহ দাদি, তোমাকে তো বলেছিলাম আমি একজনকে ভালোবাসি। ও হলো সেই ছেলে। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তো বের হয়ে যাওয়ার জন্য আসিনি, এসেছি ইরার হাত দুটো আপনার থেকে চেয়ে নেওয়ার জন্য। বাহ, ছেলে তো দেখি ভালোই কথা বলতে পারে। দাদি, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার তো কিছুই নেই। আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, সেই জন্য ওকে নিয়ে এসেছি দাদির সাথে পরিচয় করার জন্য। দাদি, আমি যতদূর জানতাম ইরার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে এখন এই ছেলে এখানে আসলো কি করে? এতদিন গোপন রেখেছিলাম, যখনই দাদির বিয়ের কথা বলল সেই জন্যই আমি প্রকাশ করেছি। এতে দোষের তো কিছু করিনি। দাদি, আপনি কি চুপ করে থাকবেন? আবির, তোমার সাথে ইরার বিয়ে দেব আমি। এর মতো ফকিনি ছেলের সাথে ভুলেও দেব না। দাদি, আপনি তো আমার সম্পর্কে পুরোপুরি জানেন না। আমি চাইলে এই আবিরকে 10 বার কিনতে পারবো 1 ঘন্টার মধ্যে। কথাটা শুনে ইরা অবাক হয়নি, কেননা ইরা জানে আকাশ এই রকম বড় বড় কথা বলে ও দাদিকে রাজি করানোর চেষ্টা করবে। এইদিকে ও তাই নাকি? তা কত ডলার তুই রোজগার করিস? তা জেনে তোর কি কাজ বল? আমার তো অবশ্যই কাজ আছে। তোদের মতো ছোট লোকের বাচ্চা এভাবে বড় বড় কথাই শুধু বলতে পারে, কিন্তু কাজের সময় একদম শূন্য। দেখো আবির, আমি তোমাকে যেমন চিনি না তুমিও আমাকে চিনো না, সেজন্য ভালোই হবে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা না বলার। যদি বলি তাহলে কি করবি? তোকে মেরে কোথায় যে ফেলে দিব তা আমি নিজেও জানি না। ও তাই নাকি? এত সাহস তোর? তুই তো বলেছিলি আমার সম্পর্কে তুই জানিস না। তাহলে শোন আমার সম্পর্কে। আমি আবির চৌধুরী, এই দেশের ধনীদের মধ্যেও 3 নম্বরে আছি। আমার এক জোড়া জুতোর দাম তোর পুরো 1 বছরের খরচ হবে, বুঝতে পারলি? আর তুই কিনা আমার সাথে এসেছিস পাঙ্গা নিতে। ও তাই নাকি? তোর বাবা তো মিস্টার আবির চৌধুরী। বাবাকে তো সবাই চেনে। এত ধনী একজন ব্যক্তি, ওনাকে তো চেনারই কথা। তা আমি শুনেছি মেয়েদের নিয়ে ফুর্তি করাটা তোমার একটু নেশা আছে। এই বয়সে যদি না করি তাহলে কোন বয়সে করব? যে ছেলে একাধিক শরীরের ঘ্রাণ পেয়েছে সে কি করে এক শরীরের ঘ্রাণে আসক্ত থাকবে, আমাকে একটু বলতে পারবে? বিয়ে করলে এমনিতেই ঠিক হয়ে যাবে সবকিছু। সেটা কিভাবে? ইরার দাদাও এরকম ছিল, তবে অনেক কম। বিয়ের পরেও এরকম করতো। পরে আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করেছি। সত্যি দাদি, আপনার তুলনা হয় না। তাহলে এখন পরিষ্কার হয়ে গেল আমার কাছে। কিরকম? তেমন কিছুই না। আচ্ছা, এখানে অনেকটা সময় দিয়ে ফেলেছি, আমাকে যেতে হবে এখন। তবে যাওয়ার আগে এতটুকু বলে যাই, ইরাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। যদি কেউ আসে তাহলে তার ফল মোটেও ভালো হবে না। আর দাদি, বাকি রইল আপনার কথা। সে যদি আপনিও হন, আপনাকেও কিন্তু আমি ছেড়ে দিব না। ইরা, আমি তাহলে আসি, কোনো দরকার পড়লে কল দিও আমাকে। কলের কথা বলতেই কল আসে। ফোন বের করে কথা বলতে থাকে। 10 মিনিট লাগবে আসতে। কি রে ইরা, তোর বয়ফ্রেন্ড তো একটা বটন ফোন ইউজ করে। এই বাটন ফোনের যে দাম, তা দিয়ে মিস্টার আবির চৌধুরী তোমার পুরো বাড়িটা কেনা যাবে। ও তাই নাকি? আচ্ছা ইরা, আসি তাহলে। এবার ইরা উপরে চলে যায়। তবে ইরা অনেক খুশি আকাশের সব কথা শুনি। এইদিকে আকাশ মিটিংয়ে আসে। সেখানে মিস্টার আবির চৌধুরীও ছিল। কেমন আছেন স্যার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার ছেলে তো মনে হয় ভালো নেই। আমি ঠিক বুঝলাম না। আপনার ছেলে যা শুরু করেছে তা আমার মোটেও পছন্দ হয়নি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা এখন পর্যন্ত জানেন না। আপনার সাথে কি বিয়াদবি করেছে? করেছে, তবে আমাকে না চিনেই। সে যাক গিয়ে, কি জন্য এসেছেন তা আমাকে বলুন। একটা প্রজেক্টের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। 10 মিনিট সময় দিলাম, এর ভিতরে আলোচনা করবেন, কারণ এর বেশি সময় দেওয়া সম্ভব না। ঠিক আছে স্যার। প্রজেক্ট তো অনেক ভালো হয়েছে। তাহলে স্যার প্রজেক্ট কি আমরা পাবো? আমি আপনাকে জানাবো। ঠিক আছে স্যার। রাতে যখন আবির চৌধুরী বাসায় ফিরে তখন আবিরের সাথে কথা বলে। আবির ইরার সাথে তোমার বিয়ের কথা কি হয়েছিল? ওখানে ঝামেলা হয়েছে আব্বু।
কার এত বড় সাহস আমার ছেলের সাথে ঝামেলা করে? আবির পুরো ঘটনা ওর বাবাকে বলে। ওর বাবা শোনার পরে ওই ছেলেকে তুই দেখে নে, মাফিয়ার লোকের সাথে কন্ট্রাক্ট করে ছেলেকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তোমার তো অনেক জানাশোনা লোক আছে, তাদের মধ্যে একজনকে বলো। আমি একটা প্রজেক্ট নিয়ে আছি, তোমার হাতে তোমরা ওইসব কাজ করে নিও। আমার হাতে মোটেও অত সময় নেই, বুঝতে পারছো? আচ্ছা, নাম্বার দাও, আমি সবটা ঠিক করে নিব। নাম্বার নিয়ে কল দিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে ইরা আকাশকে কল দেয়। কেমন আছো? কে আপনি? আরে আমি ইরা, তুমি কি আমার নাম্বার সেভ করনি? আসলে করা হয়নি। সত্যি? তুমি আজকে ফাটিয়ে দিয়েছো, তবে দাদি অনেক রেগে আছে। রাগ করাটা স্বাভাবিক। তবে কাল ঝামেলা আরো বাড়বে। কি নিয়ে? কাল আমার ফুপু আসবে, উনি আসার পরে কি হবে তাই আমি ভাবতেছি। আচ্ছা, যাই হয় আমাকে জানিয়ে দিও। ঠিক আছে। পরের দিন আকাশ তো নিজের কাজ করতে থাকে। অন্যদিকে আবির ও লোকজন ভাড়া করা শেষ। তা যাকে মারবো তার নাম ঠিকানা তো কিছু বলবেন? নাম আকাশ, থাকে কোথায় তা আমি জানি না, তবে ওর ছবি পাঠিয়ে দিয়েছি, খুঁজে নিয়ে হলেও ওকে শেষ করে দাও। চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে। ওইদিকে ওই দিন ইরার ফুপু আসে ওদের বাসায়। ভাই, এইসব আমি কি শুনতেছি? কি শুনছিস তুই? এরা এইসব কি কাণ্ড করে বেড়াচ্ছে, তুই কি কিছুই বলবি না ওকে? দেখ, এটা ওর জীবন, ও যেভাবে ইচ্ছা সেভাবে ডিসিশন নেবে, এটা একান্তই ওর ইচ্ছে। তোর আশকারা পেয়ে এই অবস্থা হয়েছে। দেখুন আপু, আমাদের পরিবারে কি কি হচ্ছে তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। ও তাই নাকি? তুমি নিশ্চয়ই ভুলে যাওনি এটা আমার বাবার বাড়ি। বিয়ের পরেই নিজের বাড়িতে কারো বিষয় নিয়ে এরকম হস্তক্ষেপ করা যে ভালো না, সেটা কি বলে দিতে হবে? ভাই দেখেছিস, তোর বউ আমাকে রীতিমতো অপমান করতেছে। ও তো ঠিক বলেছে, আমার মেয়ে যাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করবে, এতে সমস্যা দেখছি না তো। তোর সাথে কথা বলে লাভ নেই, আমি বরং মায়ের সাথে কথা বলি। মা, ও মা, কোথায় গেলে? এই তো আমি এখানে। মা, এইসব আমি শুনতেছি। এরা যদি এরকম একটা কাজ করে বসে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? মান সম্মান কোথায় যাবে আমাদের? আমি তো অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কে শোনে আমার কথা? তা এরা এখন কোথায়? অফিসে আছে। ঠিক আছে, ও আগে ফিরে আসুক, তারপর কথা বলবো এই নিয়ে। তুই ওকে একটু বোঝা। বিকেলে ইরা বাসায় ফিরে তখন ওর ফুপুকে দেখে কিছু একটা আন্দাজ করতে পেরেছে, সেজন্য রুমের দিকে যেতে থাকে। এরা তোর সাথে আমার কিছু কথা আছে। ফুপু, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলবো তোমার সাথে। এই বলে আকাশকে কল দেয়, কল দিয়ে আসতে বলে। ততক্ষণে ইরাও ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে আকাশকে দেখতে পায়। তুমি কখন এলে? খিদে লেগেছে বলে খেতে চলে আসলাম। ইরা, কে এই ছেলে? এটাই তো সে আপদটা। তুমি তাহলে সেই ছেলে? তা আপনি কে? আমি ইরার বড় ফুপু। তা আপনি এখানে কেন? এটা আমার বাড়ি, এখানে আমি যখন খুশি আসবো, তা নিয়ে তোমাকে আমি কিছু বলতে যাব না। এটাও ঠিক কথা। কিন্তু তুমি এখানে কেন? এসেছি তো খেতে, কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমার আর খাওয়া হবে না। তোমার মতো ফকিনীর এই বাসায় কোনো খাবার নেই। একটা কথা বলি, আপনার হাজবেন্ডের নামটা কি জানতে পারি? উনি বেঁচে নেই। তাহলে আপনার সংসার কিভাবে চলে? সে কথা তোমাকে ভাবতে হবে না, তুমি ইরার জীবন থেকে সরে যাবে। তার বিনিময়ে তোমার কত ডলার লাগবে বলো? যত চাইবো দিতে পারবেন তো? তুমি চেয়ে তো দেখো। আমার নাই কোনো ডলার, নাই কোনো সম্পত্তি লাগবে, শুধু ইরাকে আমার হাতে তুলে দিন, এতেই হয়ে যাবে। এই ছেলে, তোমাকে ভালোর ভালো বলতেছি, ইরা জীবন থেকে সরে যাও। দেখুন, যতক্ষণ পর্যন্ত এরা নিজে থেকে আমাকে সরে যেতে না বলবে, ততদিন পর্যন্ত আমি সরে যাব না। তুই না সরলে তোকে যে দুনিয়া থেকে সরিয়ে দেব। কথাটা আবির বলতে বলতে ওখানে আসে। আমি এখানে আছি, তা তোকে কে বলল? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখানে দাদি যখন আসে তখন উনি তো সবটাই তোকে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাথে এরা কে? তোর বন্ধু হয় নাকি? ওরা আমার বন্ধু না, তবে তোর শত্রু। বুঝতে পেরেছি, কিছু একটা এখানে ঘটাতে হবে। তাই এরা যদি মারামারি করতে গিয়ে কোনো কিছু ভেঙে যায়, এটা জরিমানা কেটে রেখে দিও। তুমি কি এখানে মারামারি করবে নাকি?
ওরা যদি এখানে মারামারি করতে চায় তাহলে এখানে করব, নয়তো বাহিরে। তোমরা ওকে বাইরে নিয়ে যাও, তারপর ওকে মেরে হাত পা ভেঙে দাও। ওকে বস। এরা 5 জন আছে, 5 মিনিট পরে আবার আসতেছি। ততক্ষণ আপনারা নিজেদের মধ্যে আরো কিছু প্ল্যান তৈরি করে নিন। আবিরের লোকেদের নিয়ে বাহিরে আসে, তারপর ওদের মারতে থাকে। 5 মিনিট পরেই আবার ফিরে আসে ভিতরে, তবে হাত দিয়ে রক্ত পড়তে থাকে। তা ইরা দেখে। তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। ও কিছু না। তা আবির, তুমি আসবে নাকি চলে যাবে? আবির কিছুটা ভয়ে ওখান থেকে চলে যায়। ইরা আকাশকে নিয়ে ওর রুমে আসে। এসে ফার্স্ট এড বক্স নিয়ে আকাশের হাতে ড্রেসিং করে দিতে থাকে। সত্যি আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম সাধারণভাবে আপনাকে পরিচয় করিয়ে দিলে ব্যাপারটা সমাধান হয়ে যাবে, হয়তো 10 থেকে 15 দিন লাগবে। সেই জন্যই তো আমি 1 মাসের জন্য আপনাকে ভাড়া করেছিলাম, কিন্তু 2 দিন যেতে না যেতেই এরকম কিছু হয়ে যাবে সত্যি আমি ভাবতেই পারিনি। এটার জন্য আমি অনেক অনুতপ্ত। এখানে আপনার কোনো দোষ নেই। আপনার বাবা মা, আপনার দাদি আর ওনার বোনের জন্য কিছু বলতে পারছি না। তবে আমি একটা কথা বুঝতে পারছি না। কি কথা? আবির তোমাকে কেন বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে? এর পেছনে একটা কারণ আছে। কারণটা কি বলা যাবে? এই তো 2 মাস আগের কাহিনী এটা। আচ্ছা, আমাকে বলো। 2 মাস আগে। ইরা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কোথায় যাব আমরা? তোর দাদির সাথে যেতে হবে তোকে। দাদি এই বয়সে আবার রাতে কোথায় যাবে? তা আমি জানি না, তোকে বলেছে একটুকু আমি জানি। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে ইরা ওর দাদির সাথে একটা পার্টিতে আসে, তাও আবার জন্মদিনের পার্টি, সেটা আবিরের। পার্টিতে আসবে আগে বললেই তো হতো। তবে একটা কথা বলো, তুমি তো কোনো পার্টিতে যাও না, তাহলে আজকে এখানে আসার কারণ? তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। কার সাথে? ভেতরে আয়, তারপর বলতেছি। ভিতরে আসার পরে দেখে আবির দাঁড়িয়ে আছে কেক নিয়ে। দাদি আসার পরে কেক কেটে ওনাকে খাইয়ে দেয়। তারপর অনুষ্ঠানে নাচ হতে থাকে। ইরা, তোর সাথে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে আবির, আমার বান্ধবী একমাত্র নাতি। কেমন আছেন? জি ভালো, আপনি? জি ভালো আছি, চলুন ওইদিকে কথা বলি। আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন যাব ওইদিকে? দাদি আপনাকে কিছু বলেনি? কই না তো। আবির ইরার দাদির কাছে আসে, তারপর উনি যা বলে তা শুনে ইরা তো রীতিমতো অবাক হয়ে যায়। দাদি এসব কি বলছো? ঠিকই বলছি। আমি এটা মানি না। আবির, ওকে নিয়ে যাও আর কথা বলো। কিন্তু দাদি, ও তো কথাই বলতে চায় না। ইরা, যাও ওর সাথে কথা বলো। ইরা কোনো উপায় না পেয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ইরার অনেক বিরক্ত লাগতেছে, কেননা আবির বারবার ইরার হাত ধরার চেষ্টা করতেছে, সেজন্য। বারবার হাত ধরতেছেন কেন? আমি তোমার হবু বর, এইটুকু অধিকার রাখতেই পারি। ওই একদম চুপ। বাহ, রাগলে তো তোমাকে সুন্দরী লাগে। কথাটা শুনেই আবিরকে একটা থাপ্পড় দেয়। এরপর থেকে আমার সামনে আসার আগে এই থাপ্পড়গুলোর কথা মনে রাখবি। ইরা, তুমিও আমাকে চেনো না। তোমার মতো 10টা মেয়ে আমার বিছানায় এমনিতেই পড়ে থাকে। ভেবেছিলাম তোকেও ওই কয়েকটা দিন বিছানায় রাখবো, কিন্তু তুমি আমাকে অনেক হার্ট করলে। এবার আমি তোকে বিয়ে করে প্রতিদিন তোকে বিছানায় রাখবো। তোর মতো চরিত্রহীন ছেলের সাথে কথা বলাটাই উচিত না, বলে আরেকটা থাপ্পড় দেয়। এরপর ইরা ও দাদিকে নিয়ে চলে আসে বাসায়। আসার পরে, ইরা, কাজটা কিন্তু মোটেও ভালো করেনি। দেখো দাদি, ওই ছেলে একটা চরিত্রহীন, ওকে তো কখনো বিয়ে করা যায় না, কখনোই না। ওই ছেলেকেই বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। 2 মাস আগের কাহিনী এখানেই শেষ। এখন বর্তমানে ফিরে আসি। তাহলে এই ছিল কাহিনী? এটাই ছিল কাহিনী। কিন্তু এতগুলো লোক থাকতে তুমি রেস্টুরেন্টে আমাকেই কেন বেছে নিলে? কারণ তোমার ধৈর্য অনেক বেশি। সেটা তুমি কি করে জানলে? রেস্টুরেন্টে তোমার সাথে মিট করার জন্য একটা মেয়ে আসে। তোমাদের মধ্যে কি কি কথা হয়েছে তার সবই আমি শুনেছি। তুমি গরিব বলে মেয়েটি তোমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, কিন্তু তুমি এতটুকুও প্রতিবাদ করনি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে অনেক আগেই হাত তুলে ফেলতো।
বাহ, তুমি তো দেখি সবই জানো আর সবই বুঝো। এই জন্যই তোমাকে অফারটা করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি তোমাকে এরকমভাবে মারামারি করতে হতে পারে। চিন্তা করো না, ওই আবিরকে তো শিক্ষা দিয়েই ছাড়বো। এখন তাহলে আসি আমি। রাতের খাবার খেয়ে যাও, হাতে তো ব্যান্ডেজ, একা তো খেতেও পারবে না, আমি বরং খাইয়ে দিব। কিছুক্ষণ পরে নিচে এসে খাবার নিয়ে আকাশকে খাইয়ে দেয়। তারপর খাবার খেয়ে আকাশ চলে যায়। তবে আজকের এই খাইয়ে দেওয়ার কথাটা আকাশের রাতের ঘুম কেড়ে নেয়। বারবার ওই দৃশ্যগুলো ভেসে ওঠে। তেমনি ইরারও ঘুম কেড়ে নেয়। ইরার যখনই মনে পড়ে তখনই লজ্জায় মুখ লাল হয়ে যায়। সকালবেলায় আবির, কি হয়েছে? ওই ছেলের কোনো ব্যবস্থা কি করতে পেরেছিস? করতে তো পেরেছি, কিন্তু এতেও কোনো কাজ হবে না, এর চেয়ে বেশি কিছু করতে হবে। আচ্ছা শুন, আমি একটা প্রজেক্টের কাজে একে কোম্পানিতে যাচ্ছি, তুই আপাতত অফিসে থাক। ঠিক আছে আব্বু। এইদিকে সকালে আকাশ ইরার সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে এই নাও কিছু ডলার, এইগুলো দিয়ে নিজের খরচ চালিয়ে নাও। এখন লাগবে না, আমার কাছে আছে। যা আছে তা দিয়ে নাও চলতে পারে তোমার, সেই জন্য এইগুলো সাথে রাখো। ঠিক আছে। কাল আমি দেশের বাইরে যাব একটা দরকারে। আমাকে কি আসতে হবে? তুমি এসে কি করবে? আপনি দেশের বাইরে যাবেন, এটা তো আবির জানবেই। যদি ও চলে আসে ওখানে। এটা তো ভেবে দেখিনি আমি। তাহলে তোমার পাসপোর্ট দিয়ে যাও আমাকে। এই নিন পাসপোর্ট। পাসপোর্ট কেউ সাথে রাখে? আমাকে রাখতে হয়। ওকে, আমি তাহলে তোমাকে জানিয়ে দিব। এদিকে আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে মিটিং করতে থাকে। তখন আবির চৌধুরী আসে ওখানে। স্যার, আসবো কি? জি আসুন। তা কোনো দরকার ছিল কি? আপনার কাছে তো সবাই দরকারে আসে। কি দরকার বলে ফেলুন। কাল বাদে পরশুদিন আমার বাসায় একটা পার্টি দেব, সেখানে আপনাকে আসতেই হবে স্যার। আসতে পারবো কি না শিওর আমি জানি না, কেননা আমি দেশের বাইরে যাব। তাহলে আমি পার্টি ক্যান্সেল করি, আপনি যখন আসবেন তখন না হয় দিব। যেমনটা আপনার ইচ্ছা। তা এই কথাটা তো কল করেও বলা যেত। তা কি করে হয়? আপনাকে কল করে বলাটা অনেকটা অপমানের, সেজন্য সরাসরি চলে এসেছি জানাতে। এমনটা বলবেন না, আপনি আমার চেয়ে বড়। কিন্তু বয়স ছাড়া আপনি বাকি সব দিক দিয়ে আমার থেকে বড় হন। আচ্ছা স্যার, চলি তাহলে। আবিদ চলে যায়। পরের দিন আকাশকে কল দিয়ে ইরা আসতে বলে। এদিকে ইরাও তৈরি হয়ে বের হয়। তখনই কোথায় যাওয়া হচ্ছে? একটা মিটিংয়ের জন্য দেশের বাইরে যেতে হবে। সে নয় বুঝলাম, কিন্তু ও কেন যাবে? ওহ, আসলে সমস্যা কি? সমস্যা আছে। কি রকম সমস্যা? ওই ছেলে যাবে না তোমার সাথে। আমি একা যাব কি করে? তোমার সাথে আবির যাবে। কি বলছো দাদি? আবির কেন যাবে আমার সাথে? আবির তোমাকে বিজনেস কাজে সাহায্য করবে। তাছাড়া ওই দেশে আবিরের অনেক জানাশোনা লোক আছে, তোকে সাপোর্ট করবে পারবে। তুমি কি বিজনেসের জন্য আবিরকে আমার সাথে যেতে দিচ্ছ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কারণ কি থাকবে? এই ধরো, তাহলে আবির আমার সাথে এলে আমরা একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারবো, ফ্রি হব। এইগুলো তুমি ভাবতেছো, কিন্তু এর কোনো কিছুই হবে না। আকাশ, চলো আমার সাথে। কিন্তু আবিরের সাথে না হয় তোর যাওয়া নিয়ে সমস্যা, কিন্তু এই ছেলেকে নিয়ে তুই যেতে পারবি না। তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? একটা ছেলের সাথে বিয়ের আগেই এইসব করতে তোর লজ্জা করে না? কথাটা শুনে ইরার মুখ লাল হয়ে যায়। কিছু পারছে না বলতে, কিন্তু আকাশ চুপ করে বসে থাকে না। একটা থাপ্পড় দেয় ইরার ফুপুকে। এতে উনি তো অবাক হয়ে বয়সে বড় বলে একটা থাপ্পড় দিয়েছি। যদি বয়সে ছোট হতেন তাহলে বুঝিয়ে দিতাম একটা মেয়েকে নিয়ে এতটা বাজে মন্তব্য করাটা আপনার মোটেও ঠিক হয়নি। এই ছেলে, তুমি জানো আমি কি করতে পারি আমি তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি। তুমি আমারই চোখের সামনে আমারই মেয়ের গায়ে হাত তুললে। একটা থাপ্পড় আপনার জন্য উঠিয়ে রাখলাম, যদি কখনো প্রয়োজন পড়ে শোধ করে দিব। তখন আর বড় ছোট মেনে নিব না। ইরা, চলো। এরা তো বুঝতে পারছে না কি হয়ে গেল এতক্ষণ, কেননা আকাশ যে ওর অপমানের জন্য ওর ফুপুর উপরে হাত তুলবে তা কখনো ভাবতে পারেনি। এইদিকে ওরা এয়ারপোর্ট থেকে লন্ডনের দিকে রওনা দেয়। কি দরকার ছিল এত কিছু করার?
এখন তো ফুপু কোনোভাবেই ছেড়ে দিবে না তোমাকে। তোমার ফুফু আমাকে ছেড়ে দিবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমি যে ওনাকে ছেড়ে দেব না এটা তুমি নিশ্চিত থাকো। এভাবে কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে লন্ডনে। ওখানে আকাশ ইরাকে নিয়ে একটা হোটেলে আসে। এত দামি হোটেলে থাকবো? ডলার নিয়ে চিন্তা করো না। তা কার সাথে মিটিং তোমার? এই তো মিস্টার জাফর ইকবালের সাথে। কাল তাহলে নিয়ে যাব তোমাকে ওনার অফিসে। তুমি কি চেনো ওনার অফিস? অনেক জার্নি করে এসেছো, রেস্ট নাও, বাকি কথা কাল বলবো। এবার ঘুমাই। অন্যদিকে আবির ওই হোটেলে এসে ওঠে সকালবেলায়। কখন বের হবে? এই তো একটু পরে। তুমিও কি সাথে যাবে? আমি না এলে বলা তো যায় না কখন কি হয়। তাছাড়া আবির কিন্তু এই দেশে চলে এসেছে, সেজন্য তোমাকে একা ছেড়ে দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। তুমি এত কিছু জানো কি করে? আমি অনেক কিছু জানি। সত্যি আমি তোমাকে চয়েস করে ভুল করিনি। একটু পরে ওরা বের হয়, অফিসে আসে। অফিসে এসে এরা একটু অবাক হয়, কেননা অনেক বড় একটা অফিস এটা। ওরে আল্লাহ, এত বড় অফিস! কই আর বড়। আচ্ছা ভিতরে চলো। আচ্ছা বললেই কি ভেতরে যাওয়া যায়? কোনো কার্ড তো নেই আমার কাছে। আমার কাছে তো আছে কার্ড। তোমার কাছে আছে মানে? আরে চলো তো। ওরা ভিতরে আসে। ভিতরে এসে ওরা বসে আছে। কখন যে ডাকবে আমাদের? আরে কে বলেছে আমরা অপেক্ষা করতেছি? আমরা তো এমনিতেই বসে আছি, একটু পরেই ঢুকবো। কেননা এখনো সময় হয়নি, সেই জন্য যাচ্ছি না। একটু পরেই অফিসের সময় হবে, তখন আমরা যাব। তাছাড়া এই অফিসের বস আসুক। সে তো অনেক দেরি হবে। দাঁড়াও, কল দিয়ে আসতে বলি। এরা তো অবাক হয়, কেননা আকাশের কর্মকাণ্ড দেখে। একটু পরে অফিসের বস আসে। আরে আকাশ, তুই এখানে? এসেছি তোর কাছে একটু কাজে। তাহলে তুই এখানে কেন বসে আছিস? আমার কেবিনে এসে বসতে পারতি। ওনার জন্য পারলাম কই। কে উনি? উনি আমার বয়ফ্রেন্ড। ভাবি, আসসালামু আলাইকুম। এইখানে না বসে চলুন আমার কেবিনে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি আকাশের বন্ধু, আর এই অফিসটা আমার। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আপনি আমার বন্ধুর গার্লফ্রেন্ড। আমাকে স্যার বা বস ডেকে লজ্জা দিবেন না। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। একটা প্রজেক্টের ব্যাপারে আপনার সাইন লাগবে। কই দেখি। ফাইল হাতে নিয়ে সাইন করে দেয়। আরে ভেতরে না দেখেই। যেখানে আমার বন্ধু আছে সেখানে আমার দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এতটা বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? কথাটা বলতে বলতে আবির ওখানে আসে। এ কি তুই এখানে? আমি এখানে। তা কেন এসেছিস তা বল। আমি তো এসেছি ইরার কাছে। ইরার কাছে তোর কি কাজ? আকাশ, এই ছেলেটা কে আর আমার অফিসে কেন এলো? আমি আবির চৌধুরী, আবির চৌধুরীর একমাত্র ছেলে, আর আমি থাকি আমেরিকা। এটা লন্ডন, তাই এখানে এইসব বলে কাজ কি? আমি তো ইরাকে ভালোবাসি, আর ইরার পরিবারও রাজি এই বিয়েতে, সেজন্য আমি ইরার সাথে এসেছি। আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, তুই এই আবিরের বাচ্চাকে এখানকার থানায় আটকে রাখতে পারবি কয়েকটা মাস বা বছরের জন্য? তুই বললে তো আমার জন্য কোনো ব্যাপারই না। মানে কি এইসব? রাশেদ, দেরি করিস না। রাশেদ কাউকে কল করে। 10 মিনিটের মধ্যে পুলিশ আসে ওখানে। বলুন রাশেদ স্যার। ওনাকে নিয়ে কয়েকটা মাসের জন্য আটকে রাখবেন, তাও গোপনে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। অফিসার, আপনি কিন্তু কাজটা মোটেও ভালো করছেন না। আমার বাবা যদি জানতে পারে তাহলে আপনাদের কি অবস্থা হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ও তাই নাকি? দেখি আপনার বাবা কি করতে পারে। কাজটা কিন্তু ঠিক করলেন না। চলুন তো আপনি। অফিসার আবিরকে নিয়ে যায়। এদিকে আকাশ রাশেদকে সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে এবার তুই আমাকে একটা কথা বল। বল, কি কথা জানতে চাস? আচ্ছা, তুই কি ওই মেয়েকে ভালোবাসিস? সত্যি বলতে ভালোবাসি। তাহলে তোর মনের কথাটা বলে দে। মাথা খারাপ নাকি? আমি ওর ভাড়া করা বয়ফ্রেন্ড। ওর যখন কাজ শেষ হয়ে যাবে তখন তো আমাকে চলে যেতে হবে। তাহলে তো তখন কিভাবে কি? যদি মেয়েটা আমার সাথে থাকতে চায় তাহলে আমি তখন ভেবে দেখব। তবে নিজে থেকে বললে একটা বেইমানি করা হয়ে যাবে না? এটা অবশ্য ঠিক বলেছিস। তা এখন তোর প্ল্যান কি? যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকুক। দেখি
ব্যাপারটা কোথায় এসে দাঁড়ায়। তা ও কি জানে তো সম্পর্কে সব কিছু? কোনো কিছুই জানে না আমার সম্পর্কে। আচ্ছা, ভেতরে ডাকি ভাবিকে তাহলে। ভাবি, ভেতরে আসুন। আপনাদের কথা কি শেষ হয়েছে ভাইয়া? জি ভাবি, কথা বলা শেষ। তা ভাবি, আপনারা বিয়ে করছেন কবে? এই তো কয়েকটা মাস পরে। দাওয়াত কি পাবো? অবশ্যই পাবেন ভাইয়া। বন্ধু, আজকে তাহলে আমার বাসায় তোর ভাবির হাতের রান্না কিন্তু মিস করতে পারবি না। আচ্ছা, দুপুরের তাহলে যাচ্ছি। আমি রিয়াকে কল দিয়ে জানিয়ে দিয়েছে। রাশেদ রিয়াকে কল করে বলে দেয়। এইদিকে ইরা তো বুঝতেই পারছে না আকাশ কিভাবে রাশেদের বন্ধু হলো। দুপুরে ওরা বাসায় আসলো রাশেদের। রিয়া তো ইরাকে দেখে, তোমাকে আমার চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি তোমাকে। কিন্তু ম্যাম আমাকে কি করে চিনবেন? আকাশ তোমার বাকি কথা বলার আগে রিয়ার মুখ চেপে ধরে। সব কথা সব জায়গায় বলতে হয় না। এটাই তো ওই মেয়ে। ওই মেয়ে। রিয়া, কি নিয়ে কথা হচ্ছে? দেবর ভাবির আলাপ তোমার না শুনলেও হবে। ঠিক আছে, তোমরা যা ইচ্ছে করো, এখন আমাদের খেতে দাও। স্যার, আপনার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? এই যে আকাশ আপনার বউয়ের। তুমি তো জানো না, আকাশ রিয়াকে নিজের বোনের মতো করে দেখে। তাছাড়া আকাশ বলেছে বলেই তো আমি রিয়াকে বিয়ে করেছি। কি বলেন? তাহলে আপনার বন্ধু আমেরিকায় এভাবে ঘুরে বেড়ায় কোনো কাজ না করে? ওর যখন যা ইচ্ছা হয় তখন তাই করে, এই নিয়ে আমি কিছুই বলি না। তবে এতটুকু বলতে পারি, যে মেয়ে ওর বউ হবে সে মেয়ে সত্যি নিজেকে অনেক লাকি মনে করবে, কেননা ওকে স্বামী হিসেবে পাওয়াটা সব মেয়ের একটা ভাগ্য। দেখি আমি সেই ভাগ্যবতী হতে পারি কিনা। আচ্ছা চলুন এখন খেতে বসি। ওরা খেতে খেতে অনেক কিছু নিয়ে গল্প করতে থাকে। এরা তো অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা আকাশের এই দেশের সব কিছুই আছে, তাও আমেরিকা কেন পড়ে আছে এটাই ভেবে পাচ্ছে না। গল্প করা শেষ হলে এরা রুমে আসে। তখন ইরা, প্রজেক্ট কি আমরা আজও পাবো? পাবো কি দাদি, আমরা তো পেয়ে গিয়েছি। পেয়ে গেছিস মানে? কি পেয়েছো মা? ইরা বললো প্রজেক্ট নাকি পেয়ে গেছে। ওরা তো গেলই সকালবেলায়, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে কি হলো? ইরা, সত্যি তুই প্রজেক্ট পেয়েছিস তো? ভিডিও কলে দেখাতো। ইরা কলে দেখাতে থাকে, তখন ইরার বাবা মাও দেখে। দেখছো আম্মু, আমি বলছিলাম না আমার মেয়ে পারবে। তাই ইরা, কবে ফিরবি তুই? দেখি আকাশ কখন আসতে বলে। আকাশ কখন আসতে বলে মানে? ওহ, তোমাদের তো বলাই হয়নি। কি বলবি বল। আমি যে কোম্পানিতে এসেছি ওই কোম্পানির মালিক আকাশের বন্ধু হয়। আমি আকাশের সাথে এসেছি এটা জানার পরেই উনি ফাইলে সাইন করে দেয়। ওই ফকিন্নির বাচ্চার বন্ধু এত বড় কোম্পানির মালিক? আমরা এখন ওই কোম্পানির মালিকের বাসায় এসেছি দুপুরে খাওয়ার জন্য। এখন ওনার বাসায় আছি, বিকেলে হোটেলে যাব। কি বলিস? আবার দেখি কোনো ঝামেলা না বাঁধিয়ে আসে। ওর মতো ফকিন্নির বন্ধু এত বড় একজন মানুষ, এটা কিভাবে সম্ভব? দাদি, কে কখন কোন পর্যন্ত পৌঁছে যায় না সামনে থেকে দেখে তো বলা যায় না। কাজ যখন শেষ তখন তাড়াতাড়ি ফিরে আয়। আরো 2টা দিন থেকে তারপর আসবো। এখানে আকাশের কি যেন একটু কাজ আছে, ওর কাজ শেষ হলেই চলে আসবো। কি, ওই ছেলে এসেছে তোর সাথে? আর ওখানে ওই ছেলের কি কাজ থাকবে? সেসব তো আমি জানি না। আচ্ছা, আবিরের সাথে তোর কি দেখা হয়েছে কি? আবিরের সাথে কিভাবে দেখা হবে? আবির তো এখানেই এসেছে। কই, আমি তো জানি না এই বিষয়ে। আচ্ছা রাখি তাহলে, সাবধানে থাকিস আর যত তাড়াতাড়ি পারিস চলে আসিস। কল কেটে দেয়। এদিকে এরা দাদি আর ফুপু আবিরকে কল দিয়ে ও পাচ্ছে না, সেজন্য আবিরের বাবা মিস্টার আবির চৌধুরীকে কল দেয়। আবিরের কোনো খোঁজ কি আছে আপনার কাছে? আমাকে তো বলল ইরা যে অফিসে যাচ্ছেন সেই অফিসের দিকেই যাচ্ছে। এরপর আর কথা হয়নি, নাই ওকে কল দিতে পারছি। কোথায় গেছে ছেলেটা ঠিক বুঝতেও পারছি না। আচ্ছা, পথ ভুল করে অন্য কোথাও আবার চলে যায়নি তো? ও তো লন্ডনে অনেকবার এসেছিল, পথ ভুল হওয়ারও তো কথা না। তারপরেও আমি খোঁজ নিয়ে দেখছি। এদিকে সন্ধ্যার আগে ওরা ঘুম থেকে ওঠে। এখানে যখন কয়েকটা দিন থাকতে হবে তখন হোটেল থেকে জামাগুলো নিয়ে আসি। আরে ভাইয়া, তুই বরং নিয়ে আয়, আমি ততক্ষণ ভাবির সাথে গল্প করি। আমি নিয়ে আসলে আপনার কোনো আপত্তি নেই তো?
ওখানে পৌঁছে একটা ভিডিও কল দিবেন, তাহলে আমি বলে দিব কোনটা কোন জায়গায় আছে। ঠিক আছে। ওদের রেখে চলে আসে হোটেলে। আলমারি থেকে আকাশ ওর পোশাকগুলো বের করে গুছিয়ে নেয়, তারপর ইরাকে কল দেয়। এত সময় লাগলো কেন? আমি এতক্ষণ আমার পোশাকগুলো গুছিয়েছি, এবার বলুন কোন জায়গায় কি আছে। এরা বলতে থাকে, আকাশও সে অনুযায়ী নিতে থাকে। একটু পরে, তা আর কোনো বাকি আছে কি? আছে তো। তাহলে বলুন, আমি নিয়ে যাচ্ছি। আগে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করলে দেখব কি করে আর নিব কিভাবে? দেখতে হবে না, আমি যেখানে যেখানে হাত দিয়ে বলবো সেখানে সেখানে হাত দিয়ে নিলেই হবে। এরা কথা মতো তাই করে। এবার বারান্দায় যায়, ওখানে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এদিকে ইরা ভিডিও কলে তাকিয়ে দেখে। এইগুলো আপনার মুখের উপরে কেন? তা আমি কি করে বলবো? আপনার মুখের উপরে কি করে এলো আপনি জানেন না? দোষ তো আপনার। আমি কি করলাম? চোখ বন্ধ রাখতে বলছেন, সেজন্য বন্ধ রেখেই বারান্দায় আসি, আর এসেই ধাক্কা লেগে এইসব মুখের উপরে এসে পড়ল। ঠিক আছে, এবার চুপচাপ সেইগুলো নিয়ে চলে আসুন। ভুলেও আর কোনো কিছু দেখার চেষ্টা করবেন না। আর তো কিছুই নেই যে দেখব। দেখতে হবে না, চুপচাপ নিয়ে আসো সেইগুলো নিয়ে। কি করার, যা কিছু পেল সব কিছু নিয়ে আসলো, এনে ইরার হাতে দেয়। সব কিছু দেখে এনেছো তো? কোনো কিছু বাকি রইল না তো? সব কিছু নিজের চোখে দেখে এনেছি, কোনো কিছুই ফেলে আসিনি। এই তো গুড। কিন্তু তোমার না চোখ বন্ধ ছিল, তাহলে দেখলে কি করে? ব্যাগে রাখার সময় তো খোলা ছিল। তাহলে তো... আচ্ছা, এত কথা বলতে পারবো না, পরে মাজাটা শেষ, এবার রেস্ট নেব। আকাশ তো ইরার হাত থেকে বাঁচার জন্য চলে আসে। এদিকে ইরা ওর রুমে সবটা কিছু আবারও বের করে রাখে, তারপর আসে রিয়ার কাছে। আচ্ছা, একটা কথা বলবে কি? কি কথা? আকাশ কোনো কাজকর্ম কেন করে না? ওর মতো ছেলেরা তো ব্যবসায় অথবা ছোটখাটো চাকরি করে। তোমাকে কে বললো আকাশ বেকার? কেন? ও নিজেই তো বলল। আরে ও মিথ্যে বলেছে। তাহলে সত্যিটা কি? রিয়া কিছু বলতে যাবে, তখন আকাশ রাশেদ চলে আসে। আকাশ, আবিরের বাবা ওকে খোঁজার জন্য লোক পাঠিয়েছে। এখন কি করা যায়? ওর বাবা যদি জানে তাহলে পুলিশের কাছ থেকে সহজে বের করে নিতে পারবে। দাদি আর ফুপু তো বলেই দিয়েছে, আমি দেশে ফিরলেই ওই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তোমার পরিবার এরকম করতেছে কেন? আসলেই আমাদের দেশের টপ ধনীদের মধ্যে আবিরের বাবা 3 নাম্বারে। সেই জন্য আমার দাদি আর ফুপু চাচ্ছে আবিরের সাথে আমার বিয়ে দিলে আমাদের কোম্পানিও অনেকটা উপরে চলে আসবে। আকাশ, তুই কি? আকাশ ইশারায় রাশেদকে কিছু একটা বোঝায়, সেজন্য রাশেদও কথাই আটকে যায়। আচ্ছা, এখন তোমার কি মত? আমি তো আবিরকে বিয়ে করতেই চাই না। যদি তোমার কাউকে পছন্দ হয়ে থাকে তাকে বিয়ে করে নিয়ে যাও পরিবারের কাছে, কেননা আকাশকে তো তুমি ভাড়া করেছ, সেই জন্য তোমার পরিবার জানে ও তোমার বয়ফ্রেন্ড, সেই জন্য তোমাকে চাপ দিচ্ছে। যখন তুমি বিয়ে করে নিবে তখন কিন্তু এই চাপটা তোমাকে আর দিতে পারবে না। বুদ্ধিটা কিন্তু খারাপ বলেননি, কিন্তু আমার তো সত্যিকারের কোনো বয়ফ্রেন্ডও তো দূরের কথা, পছন্দের কোনো মানুষও নেই। কথাটা বলতে বলতেই ইরা আকাশের হাত চেপে ধরে, তখনই ইরার খেয়াল হয় আকাশের কথা। পেয়েছি আমি। কি পেয়েছো? হাজবেন্ড পেয়েছি। কোথায় পেলে? এই তো আকাশ। আমাকে মানে আমাকে কি বিয়ে করবে নাকি? বিয়ে করলে সমস্যা কি? তাছাড়া এই কয়েকটা দিনে তোমাকে যতটুকু চিনেছি জেনেছি, তাতে তোমার কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি। উল্টো তুমি আমার জন্য যেভাবে পরিবারের সাথে লড়াই করতেছো, এতে তোমাকেই তো চাই আমার। ভাড়া করা বলে এত কিছু করতেছো, তাহলে ভেবে দেখো, যদি তোমার সত্যিকারের বউ হয়ে যাই তাহলে তো আমার জন্য অনেক কিছুই তুমি করবে। কি সত্যি বলিনি? আপনি কি মন থেকে বলতেছেন আমাকে বিয়ে করবেন? অবশ্যই মন থেকেই বলছি। তাহলে বিয়েটাকে এইখান থেকে করে নিবে না দেশে ফিরে করবে? দেশে ফিরেই করব, আপনাদের তো যেতে হবে। ঠিক আছে। 2 দিন পরে ওরা 4 জন আসলো ইরার বাসায়। ইরা, তোর সাথে ওরা দুজন কি? দাদি, আমি যে কোম্পানিতে গিয়েছিলাম প্রজেক্টের কাজে, উনি সেই কোম্পানির মালিক আর উনি ওনার বউ। আমার তো বিশ্বাসই হচ্ছে না।
ওনারা আমাদের বাড়িতে আসবে? আসলে প্রজেক্ট আমরা ঠিকমতো করেছি কিনা এইগুলো দেখবে, সেই জন্য হোটেলে থাকতে চেয়েছে। আমি বলেছি অন্তত একদিনের জন্য হলেও আমার বাসায় থাকতে হবে, সেই জন্যই নিয়ে আসলাম। সেসব তো বুঝলাম, তা এই আপদটা তো কেন এনেছিস এখানে? ওনাদের ব্যাগপত্র নেওয়ার জন্য ওকে সাথে রেখেছি। কাজ তো ভালোই করেছিস। তা একটা কথা বলতো আমায়। কি কথা? তুই কল দিয়ে বলেছিলি না আকাশের বন্ধু এই কোম্পানির মালিক, তাহলে কি ওনারা অন্যজন আর এনারা আরেকজন। আবিরের কোনো খোঁজ কি জানিস? আমি ছিলাম দেশের বাইরে, আমি কি করে জানবো আবিরের খোঁজ? তাছাড়া আবিরের খোঁজ রেখে আমার কি কাজ শুনি? আচ্ছা তুই রুমে যা, ওনাদের একটা রুম দেখিয়ে দে। ফুপু, ওনারা বিকেলে চলে যাবে, দুপুরে আমাদের সাথেই খাবে। ঠিক আছে, রেস্ট নিতে বল ওনাদের। আপনারা উপরে রেস্ট নিন। কাজী অফিসের ওখানে আকাশ ইরার বিয়ে করে, আর সাক্ষীতে রিয়া আর রাশেদ ছিল। আজ থেকে তোমরাও স্বামী স্ত্রী। আমার বন্ধুর খেয়াল রাখবে। চিন্তা করবেন না, ও যেমন ভাবে এই কয়েকটা দিন আমার খেয়াল রেখেছে, এখন তো মনে হচ্ছে উল্টো ওহি আমার খেয়াল রাখবে। সেটা তো রাখবেই। তাহলে তোমরা এখন বাসায় যাও। আপনারা দুইজন? আমরা আকাশের বাসায় থাকবো। আচ্ছা আকাশ, তুমি তো কখনো তোমার বাসায় আমাকে নিয়ে যাওনি, তাহলে আজকে চলো তোমার বাসায় বাসর করে সকালে অফিসে যাব। এই রে, বাসায় এলে তো এরা সব কিছুই বুঝে যাবে, তখন কি হবে? কি ভাবছো তুমি? আমার বাসায় না এসে তোমার বাসায় চলি। তাছাড়া ওই বাসায় তুমি থাকতেও পারবে না, এত ছোট বাসায় তুমি থাকবে কি করে? ওনারা যদি থাকতে পারে তাহলে আমি কেন পারবো না শুনি? আচ্ছা ঠিক আছে, চলো। আকাশ, এবার কিভাবে তোর পরিচয় গোপন রাখবি? তুই শালাকে তো দেখে নেব আমি, বলবি যে ওটা তোর বাসা। বিশ্বাস করবে তো? ওটা আমি সামলে নিব। কি সামলে নিবে? ওই যে থাকতে অসুবিধা হলে ওই নিয়ে কথা হচ্ছিল। চলো এখন। 30 মিনিট পরে ওরা একটা বাড়ির সামনে এসে গাড়ি থামে। ভিতরে প্রায় 15 থেকে 20 জনের মতো সিকিউরিটি পুরো বাড়িটাকে পাহারা দিচ্ছে। গাড়ি থেকে নামার পরে, আকাশ, এটা কি তোমার বাড়ি? কি যে বলো না তুমি, এত বড় বাড়ি যদি আমার থাকতো তাহলে কি আমি তোমার ভাড়া করা বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতাম? এটা অবশ্যই ঠিক, কিন্তু তুমি তো তোমার বাড়িতে নিয়ে আসবে বলেছিলে, তাহলে এটা কার বাড়ি? কার আবার? এই তো রাশেদের বাড়ি। সত্যি কি ভাইয়া এটা আপনার বাড়ি? ওই আমার আর কি। আচ্ছা চলো এখন ভেতরে। ওরা ভিতরে আসে, রাশেদকে একটা রুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে রুমে আসে। তারপর ওরা ফ্রেশ হয়ে 4 জন মিলে বাসর ঘর সাজাতে থাকে। তারপর রিয়া ইরাকে সাজিয়ে দেয়। রাত 12টায় আকাশ রুমে আসে। ইরা এসে সালাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ওই তুই কি বললি? আমি তোর কোন কালের মা লাগি রে? ফুলে মুখ ফুসকে বেরিয়ে গেল। ভালো কথা, বাবা মা সকালে এখানে আসবে। ওনারা এখানে কেন আসবে? বিয়েতে তো ওনারা আসতে পারেনি, আমি তো ওনাদের জানিয়েছি বিয়ের কথা, সেই জন্য সকালে আসবে দেখার জন্য। এখন চলো বাসর করি। তুমি কি সত্যি সত্যি বাসর করবে নাকি? বাসর কেউ মিথ্যে মিথ্যে করে নাকি? তুমি তো আমাকে ভাড়া করে এনেছো বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করানোর জন্য, তাতেও তোমার পরিবার মানছে না বলে তুমি বিয়ে করেছো, যেন ওনারা তোমাকে আর আবিরের সাথে বিয়ে দিতে না পারে। তো কি হয়েছে? তাই বলে ভাড়া করা একটা ছেলের সাথে একই বিছানায় বাসর করবে? ভাড়া তো করেছি আমি, সেই জন্য আমি বাসর করব নাকি হানিমুন করব তা আমার ইচ্ছে, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তবে একটা কথা, আমি কিন্তু কখনো তোমাকে ভাড়া করা বয়ফ্রেন্ড হিসেবে ভাবিনি। তাহলে কি রকম ভেবেছো? একজন ভালো বন্ধু হিসেবে ভেবেছি, কিন্তু তুমি বন্ধুর চেয়েও বেশি করে দেখিয়েছো। একজন স্বামীও যা করে না তুমি তাই করেছো আমার জন্য, সেই জন্য তোমাকে স্বামী করে নিলাম। তাই বেশি দেরি না করে বাসর করি চলো। এটা কিন্তু আমার প্রথম বাসর রাত, সেই জন্য কোনো কিছুতে কমতি যেন না থাকে। আচ্ছা, তুমি কি জানো বাসর রাতে কি কি হয়? জানবো না কেন? 25 বছর বয়স হয়েছে আমার, যদি এখনো না জানি তাহলে কি বুড়ি হলে জানবো নাকি? আমার তো মনে হয় তোমার 28 বছর বয়স হয়েও তুমি কিছুই জানো না।
কিন্তু আমি তো জানি তুমি আবিরকে বিয়ে না করার জন্য আমাকে বিয়ে করেছো। এখন বাসর করলে তো তোমারই সর্বনাশ হবে। আর একটা যদি বেশি কথা বলেছো না, তাহলে তোমার খবর করে ছেড়ে দিব। তাড়াতাড়ি বাসর শুরু করো। ইরার এমন রাগে আকাশ একটু ভয় পায়। ইরা তো সেই সুযোগে আকাশকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তারপরে কাহিনী অজানাই থাকুক। সকালবেলায় দুজনে গোসল করে নেয়। এইদিকে ইরার বাবা মা নিচে এসে বসে আছে। ইরা, তোমার বাবা মা এসেছে। 10টা বাজে, আর কতক্ষণ ঘুমাবে? কথাটা বলতে ইরা দরজা খুলে দেয়। তোমরা দেখে পুরোপুরি রেডি হয়ে নিয়েছো, তা রাতে কি ঘুম হয়নি? ওকে, ঘুমাতে দিলে তো ঘুমাবে। এখন চলো নিচে যাই। নিচে এসে আকাশ ইরা দুজনেই ইরার বাবা মার কাছে দোয়া চেয়ে নেই। তারপর সকালে খাবার খেতে খেতে বাকি আলাপ করতে থাকে। কিন্তু ইরা, তোর দাদি আর ফুপু। এখন আমার বিয়ে হয়ে গেছে, সেই জন্য ওনারা কিছু বললে আকাশ তো আছেই। চিন্তা করবেন না বাবা মা, আমাদের যে বিয়ে হয়েছে তা ওনাদের জানানোর কোনো দরকার নেই। আর আমি ওই বাড়িতেই এখন থেকে থাকবো, সেজন্য আপনারা দুজন আমাকে সাপোর্ট করলেই হবে। আমাদের দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে। আকাশ, আমাকে তো ফিরতে হবে দেশে। ভাইয়া, আরো 2টা দিন থেকে যান না প্লিজ। অনেক কাজ ওর, তাছাড়া তুমি তো সবই দেখলে। আমি তো ভেবেছিলাম আপনার সাথে আড্ডা দিব। অন্য কোনো সময় আসবো। তাছাড়া ইরা, এটা তোমার জন্য। কি আছে এখানে? খুলে দেখো। খুলে দেখে একটা ডায়মন্ডের নেকলেস আর কানের দুল সহ। এত দামি উপহার কেন? আমার একমাত্র ভাইয়ের বউ বলে কথা, এতটুকু তো করতেই পারি। কিন্তু আমি পারিনি কিছুই দিতে আপনাকে। আকাশ আমাদের যা দিয়েছে তা কম কিসের? আকাশ, আমরা তাহলে বিকেলে চলে যাব। যখন থাকবে না তখন আর কি করার। বিকেলে ওদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওদের বাসায়। কি ব্যাপার, হাতে কোথায় ছিলি? একটা পার্টি ছিল। তাহলে সকালে কেন বাসায় আসোনি? ওখান থেকে অফিসে গিয়েছিলাম। তা এই ছেলেটাকে নিয়ে আসার কি দরকার ছিল? আমার বয়ফ্রেন্ড আমার সাথেই থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আবির এসেছে তোকে খুঁজতে। আবির কি করে আসলো? যেখানে তুই আসতে পারিস বিনা দাওয়াতে, সেখানে আবির তো এই বাড়ির ফুফু জামাই, ওর অধিকার তো তোর উপরে। আবির এত তাড়াতাড়ি ছাড়া পেল কি করে? আমি আবিরকে সকালে আসতে বলেছি। যাও এখন রুমে। ইরা তো রুমে যায়, আকাশও সাথে চলে আসে। ওরা গল্প করতে থাকে। তখন একটা ছেলের সাথে একটা রুমে থাকাটা যে ঠিক না, তা কি বলে দিতে হবে? আমরা তো প্রজেক্ট নিয়েই আলোচনা করতেছি। এই ছেলে প্রজেক্টের কি বুঝে? আপনাকে একটা কথা, আপনার হাজবেন্ড যে জায়গায় আছে ওখান থেকে ওনাকে নিচে নামাতে আমার একদিনও লাগবে না। আমি চাই না আপনার কৃতকর্মের ফল ওনাকে ভোগ করাতে। তাই ভালোই হবে সব বিষয়ে নাক না গলানো। তোর মতো ফকির নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতেছে। করছে, ভুলে যাবেন না এই ফকিন্নি ছেলেটা চাইলে অনেক কিছুই করতে পারে। হো, তাই নাকি? কি কি পারবি করতে? আকাশর মোবাইল থেকে বের করে কল দেয় কাউকে। কল দেওয়ার 10 মিনিট পরে ইরার ফুপুর মোবাইলে কল আসে। উনি তো হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি বের হতে থাকে। কি হয়েছে বলবি তো? মা, এখন বলার সময় নেই, আমি তোমাকে পরে জানাবো। এই বলে চলে যায়। ইরা আর বাকিরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকে। কি করেছিস আমার মেয়ের সাথে? আমার মতো একটা ফকিন্নি কি করতে পারে বলুন? ঠিক ধরেছিস। কথাটা বলতে বলতেই আবির ওখানে এসে হাজির হয়। তুই এত তাড়াতাড়ি ছাড়া পেলি কি করে? তুই কি ভেবেছিস আমাকে আটকে রাখবি ওখানে? আরে শোন, ওই অফিসেও আমাদের লোক আছে, বুঝতে পারলি? ওরাই খোঁজ দিয়েছে আমার, তাই আজ আমি এখানে তোদের সামনে। আবির, কি বলছো তুমি? দাদি, আমি ঠিকই বলেছি। এই আকাশ ওর বন্ধুকে দিয়ে আমাকে ওই দেশের জেলের মধ্যে আটকে রেখেছে। ইরা, তুই এত নিচে নামতে পারি? আমি তো ভাবতেও পারিনি। আমার কি দোষ? সব দোষ তো এই আবিরের বাচ্চার। তা কি দোষ করেছে ও? কি দোষ করেনি তা তুমি বলো। আমি এসেছিলাম একটা প্রজেক্টের কাজে, ওর কি দরকার হলো আমার পেছনে পেছনে সেখানে এসে আমাকে বিরক্ত করার? বলো না। ও, তোর হবু জামাই তোকে বিরক্ত করবে না তো কাকে করবে? এতগুলো বছর ধরে যে সব মেয়েদের সাথে মদের রেস্টুরেন্টে ফুর্তি করেছি, ওই সব মেয়েদের সাথে। তুই কি জানিস না আবিরের বাবার পাওয়ার কতটুকু? আমরা যদি ওনাদের পরিবারের একজন সদস্য হতে পারি, তাহলে এই সমাজে আমাদের পাওয়ার কত বেড়ে যাবে।
সামান্য পাওয়ারের জন্য আমার মেয়ে ওর মতো একটা ছেলের হাতে তুলে দেওয়াটা কি ঠিক হবে? আঙ্কেল, ভুলে যাবেন না, আমি যদি একটা কল দেই তাহলে আপনাদের এই অফিস আরো নিচে নামতে থাকবে। যতটা নিচে নামে না কেন, তোমার মতো একটা লম্পট ছেলের হাতে আমার মেয়েকে আমি কখনোই তুলে দিব না। দাদি, আপনার ছেলেকে বুঝান। আমি যদি একবার ডিসিশন নিয়ে নেই তাহলে কিন্তু আপনাদের পথে বসতে হবে। আরে দাদু ভাই, আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এভাবে আর থাকা যায় না। আমি ইরাকে বিয়ে করব, তাও 3 দিনের মধ্যে। আপনি বিয়ের আয়োজন করুন। যদি না করি? দাদি, তাহলে শুনে রাখুন, আমি এই বাড়ি থেকে বের হওয়ার পরে আপনাদের পরিবারের সাথে কি কি হতে চলেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি ইরার বিয়ে তোমার সাথে দেব। ও তাই নাকি? আমিও তো দেখি আমি বেঁচে থাকতে এই আবিরের বাচ্চা কি করে ইরাকে বিয়ে করে। আমি তো তোর কথা ভুলেই গেছি, তোকে তো আগে শেষ করতে হবে। তো এই বাসা থেকে বের হওয়ার পরে তোর অস্তিত্ব কেউ আর খুঁজে পাবে না। তোর কি মনে হয় তোর এই হুমকি শুনে আমি ভয় পাবো? আকাশ, বলছো তুমি আবিরের সাথে তুমি পারবে না? প্লিজ তুমি নিজের বিপদ ডেকে এনো না আকাশ। ওকে, আমি তোকে আজকের দিনের ভিতরে এই দেশে থেকেই গায়েব করে দেব। ওকে, চ্যালেঞ্জ রইলো। তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? দাদি, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন। আমি এই ছেলেকে তো আজকের ভিতরে দেখে নেব। কথাটা বলে ফোন বের করে আকাশের ছবি উঠিয়ে নেয়, তারপর সেই ছবি কাউকে পাঠিয়ে দেয়, সাথে ঠিকানাও। দাদি, আমি যাচ্ছি। এরপর কি হবে তা আমি নিজেও জানি না, কেননা ও নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। চলি তাহলে দাদি। আবি তো চলে যায়। ইরার দাদি আকাশ আর ওকে অনেক কথা শোনাতে থাকে। এরাও কিছুটা ভয়ে আছে। আকাশ, এখন কি হবে? তুমি কি বিয়ে নিয়ে ভয় পাচ্ছ নাকি আবিরের হুমকি শুনে? আবিরের হুমকি শুনে? আমি এখানেই আছি, দেখি কি করতে পারে। 1 ঘন্টা পর কয়েকটা গাড়ি থেকে লোক নামে ইরাদের বাসায়। ওরা ভিতরে এসে ছবির সাথে লোকটাকে খুঁজতে থাকে। ওই, তোরা যাকে খুঁজছিস সে ব্যক্তিটা আমি। তোর সাহস তো দেখি অনেক বেশি। সাহস বরাবরই বেশি আমার। তা তোরা এখানে কেন তা আগে বল। তোর দেখি একটুও ভয় নেই। আমি কেন ভয় পাবো? ভয় তো তোরা পাবি। তোর কি মনে হয় আমি যে সে গুন্ডা নাকি? তাহলে তোর বসের নাম বল। আমার বসের নাম জেনে তোর কি কাজ? তুই বল, তারপর আমি বলতেছি কি কাজ। আমার বসের নাম ম্যাক। 1 মিনিট অপেক্ষা কর। ফোন বের করে কাউকে কল দেয়। তোকে একটা অ্যাড্রেস মেসেজ করে দিয়েছি, 15 মিনিট সময় দিলাম তোকে। যদি এই ঠিকানায় আসতে পারিস তাহলে ওদের জীবিত পাবি। যদি 1 সেকেন্ডও লেট করিস তাহলে কাউকে আর জীবিত পাবি না। ওই, তুই কাকে কল করে এখানে আসতে বলেছিস? আমার বসের নাম শুনলে এখানকার পুলিশ পর্যন্ত আসতে ভয় পায়, সেখানে কিনা তুই অন্য কাউকে আনবি? যেই আসুক, যদি 15 মিনিট অপেক্ষা করিস তাহলে হয়তো বেঁচেও যেতে পারিস। যদি অপেক্ষা করার ইচ্ছে না থাকে তাহলে মারামারি করতে পারিস। এতে তোরা 10 জন আছিস, 10 মিনিটের বেশি সময় নিব না। ভেবেছিলাম শুধু হাত পা ভেঙে দিব, এখন তো দেখতেছি আরো অনেক কিছু সহ সাথে ভাঙতে হবে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? যার যেটা পছন্দ হয় সেটা ভেঙে নে। লোকজন তো মারার জন্য আসে। ইরাকে একটু সাইডে সরিয়ে দিয়ে মারামারি করতে থাকে। এক একে 4 জনকে মেরে ওখানে শুয়ে দেয়। বাকিরা ভয়ে কাছে আসতে চাইছে না। তখন একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। ওই হেলিকপ্টার থেকে মাফিয়া কিং ম্যাক বের হয়, সাথে আরো 6 জন লোক, সবার হাতে হাতিয়ার। আমার বস এসে গেছে, এখন তোকে কেউ আর বাঁচাতে পারবে না। আকাশ, চলো আমরা পালিয়ে যাই। কিছুই হবে না আমাদের। এদিকে ম্যাক সামনে চলে আসে। বস বস, এই ছেলেটা আমাদের মেরেছে, ওকে ছাড়বেন না। ওই ছেলেকে ছেড়ে দিবেন না। ওই ছেলে আমার নাতনির জীবনটা নষ্ট করেছে, সাথে আমাদের জীবনটাও নষ্ট করবে বলে মনে হচ্ছে। ওকে মেরেই ফেরুন। মা, এসব কি বলছো? যা বলেছি ঠিকই বলেছি। বস, আপনি কিছু বলেন। ম্যাক সবাইকে চমকে দিয়ে আকাশকে সালাম জানায়, তাও মাথা ঝুঁকে। এতে ওখানে থাকা সবাই তো অবাক হয়, সাথে আপনারও অবাক হয়েছেন তা বুঝতে পারছি। বস, কি করছেন আপনি? বেকুব, আমি কি করব না করব তা তোমাকে কি বলে করব নাকি? বস, আমি তো তা বলিনি। আপনি এই ছেলেকে কেন? আর একটা কথা বললে আমি তোমাকে এখানে মেরে ফেলবো।
আমি আপনার লোক, আর আপনি আমাকেই। আগে তো নিজে বাঁচি। সরি স্যার, আমার আসতে লেট হয়ে গেছে। আমি ওদের চলে যেতে বলছি। তোমার এই লোকজনকে আমি যেন আমার চোখের সামনেও না দেখি। কথাটা কি বুঝতে পেরেছো? জি বস, বুঝতে পেরেছি। তোমরা এখান থেকে যাও। ঠিক আছে বস। তুমিও এখন যেতে পারো। ধন্যবাদ আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সবাই তো চলে যায়, কিন্তু ইরার দাদির মুখটা নিমিষেই কালো হয়ে যায়। তো আপনার আর কিছু কি বলার আছে? থাকলে বলে ফেলতে পারেন। তুমি কি ভেবেছো এত তাড়াতাড়ি তুমি পার পেয়ে যাবে? আপনি শুধু এরার দাদি বলে এখনো বেঁচে আছেন, নয়তো আপনাকে আমি আরো আগেই মেরে ফেলতাম। তবে আপনার জন্য একটা সংবাদ আছে। আপনার মেয়ে অনেক তাড়াতাড়ি পথের ফকির হতে চলেছে, আর ওনার হাজবেন্ড অনেক তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দিব। আমার মেয়ে ছেলে ও আছে যারা এখন চাকরি করে, সেজন্য আমার মেয়েকে এইসব ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। বুঝেছি, সোজা কথায় কোনোভাবেই কাজ হবে না। আগামী 2 দিনের মধ্যে আপনার মেয়ে আপনার সামনে থাকবে। তবে কান্না করা মুখ নিয়ে কথাটা মিলিয়ে দেখবেন। এরা চলো রুমে যাই, হাত পা একটু মলম লাগাতে হবে, অনেক মারামারি করেছি তো। ঠিক আছে চলো রুমে যাই। অন্য রুমে আসে, ইরা মলম লাগিয়ে দিতে থাকে অন্যদিকে। বাবা, বাবা কোথায় তুমি? কি হয়েছে, এরকম চেঁচাচ্ছিস কেন? আমি বিয়ে করব। বিয়ে করবি ভালো কথা, তাই এরকম চেঁচানোর তো কিছু হয়নি। অনেক কিছু হয়েছে। কি হয়েছে বল। আমি ইরার দাদিকে বলে এসেছি 2 দিনের ভেতরে ইরাকে বিয়ে করব। তাই ইরা কি রাজি হবে? ও যে রাজি না সেটা তো আমি জানি, সেজন্য তো ওকে জোর করে বিয়েটা করব। কিন্তু ওর পরিবার? ওর ফুপু আর দাদি রাজি, এর বাইরে আর কেউ রাজি না। বুঝতে পেরেছি। তা আমাকে একটা কথা বল, ওই মেয়েকে কেন তোর বিয়ে করতে হবে? তোর জন্য তো আরো অনেক মেয়ে পাগল। আব্বু, তুমি কি ভুলে গেছো ও আমাকে কত অপমান করেছে? অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করবি নাকি? ঠিক ধরেছ, ও যেমন আমাকে সবার সামনে ছোট করেছে, তেমনই আমিও ওকে সবার সামনে নষ্ট করে ছেড়ে দিব। এক কথা, ওর সাথে কয়েকটা দিন ফুর্তি করে আমি ওকে কোনো পতিতালয়ে দিয়ে আসবো, যেখানে ও শত পুরুষের ভোগের শিকার হবে। কিন্তু এখন তো ও তোর বই থাকবে। আমি ওকে বিয়ে করার 1 মাস পরে ডিভোর্স দিয়ে দেব। এই 1 মাস আমি ওর এমন হাল করব যা ও সারা জীবন মনে রাখবে। দেখিস, যাই করিস না কেন মাথা ঠান্ডা রেখে করবি, কেননা মাথা গরম করে কোনো কাজ করা কিন্তু ঠিক না। ঠিক বলেছ, সেজন্য আমি বিয়ের ব্যবস্থা করো। আগে বিয়ে করে নিই, তারপর একটা অনুষ্ঠান করব। ঠিক আছে, তাই করছি। ওদের পরিবারের সাথে কি কথা বলতে হবে? আমি তো কথা বলে এসেছি। তাছাড়া আমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ানোর যে ছিল, তাকে আজকে শেষ করে দিয়েছি। ভালো করেছিস। পথে কোনো কাটা রাখা কোনোভাবেই দরকার নেই। আচ্ছা, আমি রেস্ট নিতে গেলাম। এদিকে আকাশ তো ঘুমাচ্ছে। রাতের বেলায় ইরা খাবার আনে আকাশের জন্য। এই ওঠো, খেয়ে নাও তুমি। আর একটু ঘুমাই। তুমি নিজেই সুযোগ ফেলে ঘুমিয়ে নাও, কিন্তু শুধু আমাকেই দাও না ঘুমাতে। কথাটা বলতে বলতে ইরাকে বুকে টেনে নেয়। এবার ইরা তো ভয়ে শেষ। আরে আমি তো মজা করছিলাম। আমিও তাহলে এখন একটু মজা করি। কি রকম মজা? কথাটা শেষ হতেই ইরাকে ধরে কিস করে। এরপর 1 ঘন্টা কেটে যায়। অনেক হয়েছে, এবার ওঠো, খাবার খেয়ে নাও। এই অবস্থায় খাবো নাকি? চলো দুজন ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে, সাথে আকাশও ইরাকে। তারপর ওরা শুয়ে পড়ে। সকালবেলায় ইরা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামে। আজকে অফিসে যাচ্ছ যাও, কিন্তু এরপর টানা 7 দিন অফিস যাওয়া চলবে না। অফিসে কেন যাব না? আমি বলেছি সেজন্য। তাহলে অফিসটা দেখবে কে শুনি? হুম। অফিস দেখার জন্য লোক আছে। তাহলে আমি কি করব? কাল যে তোমার বিয়ে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। দাদি, তুমি কিন্তু ভুলে যেও না, আমি এই বিয়েতে রাজি না। তুই তো ভুলে যাস না আমি কি কি করতে পারি। কি করবে তুমি শুনি? আমি তোদের সবাইকে এই বাসা থেকে বের করে দিব, কেননা এই বাড়িটা আমার। তাহলে তুমি তোমার বাড়িতেই থাকো, আমি বাবা মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। তুমি একাই সবকিছু সামলে নিও। বাবা মা কোথায় তোমরা? কি হয়েছে ইরা? মা কি কিছু বলেছে? দাদি বলেছে আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সেই জন্য আমি রুমে গেলাম আমার জিনিসগুলো নিতে। তোমরাও যাও। মা, এসব কি? ইরা যদি আবিরকে বিয়ে না করে, তাহলে এই বাড়িতে থাকার ওর কোনো অধিকার নেই। সবটা তুমি বলেই দিলে।
তাহলে আমরা থাকলাম না এখানে? এই বলে ওনারা ব্যাগ গুছিয়ে নেয়। এরা ওর ব্যাগ গুছিয়ে নেয়, সাথে আকাশকে ডেকে নিচে নামে। ভালো থেকো জল্লাদ দাদি। ওরা বের হয়ে আসে একটু পরে। বের তো হলাম, এবার থাকবো কোথায়? কয়েকটা দিন যেখানে তুমি থেকেছো সেখানে থাকতে কোনো অসুবিধা হবে না তো? এত বড় বাড়ি, তাও আবার আরেকজনের? কিছুই হবে না, চলো তো আমার সাথে। ওদের নিয়ে আকাশ ওর বাসে আসে। এরপর ওখানে নিজেদের পোশাক রাখতে থাকে। এইদিকে আবির, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা দাদি? ইরা তো বাড়ি থেকে চলে গেছে। আবার ফিরে আসবে? ওর বাবা মা ওর সাথে চলে গেছে। কি বলছেন? কোথায় গেছে? কিছু বলে গিয়েছে কি? কিছুই বলে যায়নি, তবে আকাশের সাথে গেছে। আকাশকে তো মেরে ফেলার কথা। কিছুই হয়নি ওর। চিন্তা করবেন না, এবার ওদের খুঁজে বের করব, সাথে ইরাকে বিয়ে করব, আর আকাশকেও মেরে ফেলবো। দাদি আপনি কোনো চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিচ্ছি ওদের খুঁজে বের করার জন্য। জানি না ওরা কোথায় গিয়েছে। ভেবেছিলাম অনুষ্ঠান করে বিয়ে করব, কিন্তু ইরা যা শুরু করেছে এখন তো মনে হচ্ছে অনুষ্ঠান তো দূরের কথা, ওকে জোর করেই বিয়ে করতে হবে। তোমার যা ইচ্ছে হয় করো। কথা বলার মাঝখানে ওখানে ইরার ফুপু চলে আসে, তবে ওনার চোখে কান্না। কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? মা, আমার তো সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে বলবি তো? তোমাদের জামাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। জামাই কেন এই কাজ করবে? ওর কাছে একটা কল আসে, ওই কল আসার পরে আমাকে বলেছে এই বাসা থেকে বেরিয়ে যেতে, আমি যেন কখনোই বাসায় না ফিরি। এটা আবার কেমন কথা? এইগুলোই বলেছে, আমি তো বুঝতে পারছি না এখন কি করব। এখন আচ্ছা তুই শান্ত হয়ে বস, আমি জামাইকে কল দিচ্ছি এখনই। কোনো লাভ হবে না, তুমি বরং আকাশকে কল দাও। ওই ছোটটাকে কেন কল দেব? কারণ ওর সাথে কথা বলার পরেই তোমাদের জামাই আমাকে বের করে দিয়েছে। ওই ছেলে তো দেখতেছি আমার সব সুখ শান্তি নষ্ট করে ছাড়বে। ওই ছেলেকে তো কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। ওকে পরে ছাড়িও, এখন আমি কি করব? বাকিরা কোথায়? বাকিরা বেরিয়ে গেছে এই বাড়ি থেকে। তুই রুমে এসে রেস্ট কর, আমি জামাইয়ের সাথে কথা বলে নেব। তুই কোনো চিন্তা করিস না। ইরার ফুপু রুমে চলে যায়। অন্যদিকে আবির তো খুঁজতে থাকে ইরা কোথায় যেতে পারে। কিছুক্ষণ পরে ইরা আসে। আচ্ছা শোনো। কি কথা বলো? বলছিলাম কি, আমরা এই বাসায় কতদিন থাকবো? যতদিন আবির আর তোমার দাদিকে একটা শিক্ষা দিতে পারছি না ততদিন। কিন্তু আমার ফুপু। ওনার যা শিক্ষা পাওয়া উনি না পেয়ে গিয়েছে, এই নিয়ে এখন তোমাকে ভাবতে হবে না। আমার না খুব ভয় হচ্ছে। কি নিয়ে এত ভয় তোমার? ভয় হচ্ছে আবির তো আমাদের ছেড়ে দিবে না, তাই না? ও নিয়ে তুমি চিন্তা করো না, এই বাসায় এতগুলো সিকিউরিটি। আবির কেন, ওর বাবাও এখানে আসার সময় পাবে না, সেই জন্য তুমি ঘুমাও। আজ রাতে ঘুমাবো না। তাহলে রাত জেগে কি করব? স্বামী স্ত্রী যা করে, গল্প করব আর আদর খাবো। তুমি তো দেখি দিন দিন লুচু হয়ে যাচ্ছ। বউ হই আমি তোমার, সেটা কি ভুলে যাচ্ছ তুমি? হুম। কই না তো। তাহলে বউ হিসেবে এইটুকু তো আমার প্রাপ্য, তাই না? এমনিতেই পরিস্থিতি খারাপ, তার উপর তুমি। শোনো, পরিস্থিতি যাই হোক না কেন, এটা কিন্তু থেমে রাখা ঠিক না। বুঝেছি, কোথায় কাজ হবে না। এবার যা হওয়ার হতে থাকে। সকালবেলায় আবির ওর বাবাকে বলে, বাবা আমি ইরাকে উঠিয়ে আনার জন্য যাচ্ছি, তোমাকে যখন কল দিব তুমি কাজে নিয়ে চলে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো, তবে যাই করিস না কেন একটু সাবধানে করবি। দেখতে তো পাচ্ছিস পরিস্থিতি কিরকম হতে যাচ্ছে, বলা তো যায় না কখন কি হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে 15 জনের মতো লোক থাকবে, ওখানে প্রথমে সবাইকে আটকাবো, তারপর আমি তোমাকে খবর দিয়ে কাজে নিয়ে চলে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো, তুই তাহলে যা এখন। এইদিকে আবির তো কিছু মাফিয়া লোকেদের নিয়ে চলে আসে আকাশের বাসায়। একই, এখানে তো সিকিউরিটি। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে, সিকিউরিটি হবে 10 জনের মতো, আমরা আছি 15 জন, তার মধ্যে 5 জনের কাছে অস্ত্র আছে, বাকিরা তো পেরেই উঠবে না। তাহলে তো আরো লোক নিয়ে আসো। আচ্ছা, অপেক্ষা করুন। আবির তো অপেক্ষা করতে থাকে। আরো 1 ঘন্টা পরে 20 জন লোক আসে।
এবার সবাইকে মিলে ওদের উপর আক্রমণ করে। এতে আবির যাদের এনেছে বেশিরভাগই মারা যেতে থাকে। আমরা তো দেখছি 10 জন, কিন্তু এখানে তো 20 জনের বেশি হবে। আমি নিজেও তো বুঝতে পারছি না কোনো কিছু। আমাদের পালাতে হবে এখান থেকে। তোমরা পালিয়ে গেলে আমার কি হবে? আপনার যা খুশি হয়ে যাক, এতে আমাদের কি? আমরা নিজেরা তো আগে বাঁচি। তোমরা যদি পালিয়ে যাও তাহলে আমি ওদের উপরে নিজের পাওয়ার দেখাবো কি করে? রাখেন আপনার পাওয়ার, আমাদের লোক মারা যাচ্ছে আর আপনি আছেন আপনার পাওয়ার নিয়ে। এই সবাই চল তো এখান থেকে। এই লোকের কথা যদি ধরি তাহলে তো আমাদের এখানেই মরতে হবে। অন্যদিকে এত গুলির শব্দ শুনে আকাশ, বাইরে এত গুলির শব্দ কেন? আবির আমাদের উপর হামলা করেছে। কি বলছো তুমি? তাহলে তো আমাদের পালাতে হবে। আমরা কেন পালাবো? আমরা মাত্র 4 জন, আবির তো একা আসেনি, তাই না? আকাশ, এরা কিন্তু ঠিক কথাই বলেছে। আবির যখন এসেছে তখন ওর লোকজন নিয়ে এসেছে। তাছাড়া ওর বাবার তো মাফিয়াদের সাথে উঠা বসা। চিন্তা করবেন না আপনারা, তেমন কোনো কিছুই হবে না, তাই আমি হতে দিব না। আমার তো ভয় করছে। মা, আপনি চিন্তা করবেন না, কিছুক্ষণ পরে ওই আবির দেখবেন আমার সামনে এসে ওর প্রাণ ভিক্ষা চাইবে। 10 মিনিট পরে সিকিউরিটিগুলো আবিরকে নিয়ে আকাশের সামনে নিয়ে যায়। তোমরা তাহলে বাইরে পাহারা দাও, যদি কেউ আক্রমণ করে তাহলে তোমরাও করবে। ওরা চলে যায়। আবিরের শরীরে মারের চিহ্ন আছে। তুই কি ভেবেছিস আমাকে এখানে আটকে রাখতে পারবি? আমি তো এখনো কোনো কিছুই ভাবিনি। যদি ভাবা শুরু করি তাহলে তোকে কি যে করব তা আমি নিজেও বুঝতে পারছি না। আমার বাবা আসবে, এসে তোদের সবাইকে মেরে ফেলবে। আকাশ, আবিরের বাবা অনেক পাওয়ারফুল একজন লোক, আমরা পারবো না ওদের সাথে। নাম কি ওর বাবার? আবির চৌধুরী। তাহলে আবির, উনি তোর বাবা? আচ্ছা, তোকে কষ্ট করতে হবে না, আমি তোর বাবাকে এখানে কল দিয়ে আসতে বলি, তারপর দেখ কি হয়। আকাশ, প্লিজ বিপদ ডেকে এনো না। আবিদ সাহেব, আপনার ছেলে এখন আমার কাছে। প্লিজ স্যার, আমার ছেলের কোনো ক্ষতি করুন। ছেলেকে জীবিত দেখতে চাইলে তাড়াতাড়ি আসুন। 10 মিনিট পর আবির চৌধুরী আসে। আবির ওনাকে দেখে আকাশের নামে নালিশ করতে থাকে। এতে ইরা সহ বাকিরা ভয়ে আছে। তা মিস্টার আবিদ সাহেব, কোনো কিছু বলার আছে? আসলে স্যার, আমি জানতাম না ইরা আপনার গার্লফ্রেন্ড হয়। যদি জানতাম আমি আমার ছেলেকে অনেক আগেই বারণ করে দিতাম। ইরা আমার বিয়ে করা বউ, তোমার ছেলের সাহস কি করে হয় আমার বউয়ের উপর হাত বাড়ানোর? কথাটা শুনে আবির চৌধুরী আবিরকে কয়েকটা থাপ্পড় দেয়। বাকিরা তো বুঝতে পারছে না আবির চৌধুরীর মতো লোক আকাশকে কেন এত সম্মান দিয়ে কথা বলতেছে। প্লিজ স্যার, আমার ছেলেকে এইবারের মতন ক্ষমা করে দিন। আর কখনো আমি ওনাকে আপনার চোখের সামনে আসতেও দেব না। চোখের সামনে কেন? ওকে যেন আমি এই দেশেই না দেখি। যদি এই দেশে ওকে আমি পাই তাহলে ওর লাশও তুমি খুঁজে পাবে না। চিন্তা করবেন না, আমি ওকে চিরদিনের জন্য দেশের বাইরে পাঠিয়ে দেব। বাবা, তোমার এত ক্ষমতা থাকতে তুমি সামান্য ভিখারির সামনে কেন এরকম করতেছো? আবিরকে একটা থাপ্পড় দিয়ে চুপ কর বেয়াদব। আমি এখানে আছি বলে তুই বেঁচে আছিস, নয়তো তোকে অনেক আগেই মেরে ফেলতো। তোর মতন 100টা আবির আর আমার মতন 10টা আবির চৌধুরীকে মেরে ফেললেও তার কোনো ক্ষতিও কেউ করতে পারবে না। কি বলছো তুমি আব্বু? আঙ্কেল, আপনি কি আকাশকে চেনেন? তোমার কি আকাশের পরিচয় জানো না? না তো আঙ্কেল, কে আকাশ? স্যার, আপনার পরিচয়টা কি সবাইকে জানাবো? জানিয়ে দাও। সবাই তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তার সাথে আমার বউও, তাই জানিয়ে দাও, সবাই ও জেনে নিক আমার পরিচয়। উনি হচ্ছেন আমাদের টপ বিজনেসম্যান মিস্টার পারভেজ হোসেন আকাশ, একে গ্রুপের একমাত্র মালিক। আবিদের কথাটা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়। এদিকে আবিদ চৌধুরী তার ছেলেকে নিয়ে চলে যায়। ইরাও আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ, তুমি এই সব পরিচয় আমাদের থেকে লুকিয়েছো? আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, সেজন্য তুমি যখন আমাকে বয়ফ্রেন্ডের অভিনয় করতে বললে সেজন্য আমি না করিনি, রাজি হয়ে গেছি। যাক, ভালোই করেছো। এখন তোমাকে পার্মানেন্ট জামাই করে তো পেয়েছি। আমি তো তোমাকে বউ করে পেয়েছি, কিন্তু আমার তো সেই আগের ভাড়া করা বয়ফ্রেন্ডকেই চাই।
এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখে। আর এখানেই আকাশের পরিচয় তো জেনেছেন, সাথে গল্পের কাহিনীও শেষ হলো। ধন্যবাদ সবাইকে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।